দর্শক, বর্তমান সময়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উদ্যোক্তা হয় এবং উদ্যোক্তা হওয়ার সেই বিষয়টিকে কেন্দ্র করেই আমাদের দূরপাঠের যে আয়োজনটি সেটি সাজানো হয়েছে এবং এই আয়োজনে আমরা সাধারণত বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমকে আপনাদের সামনে এনে কাজ করে থাকি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক আয়োজন দূরপাঠে। আপনাদের সঙ্গে দেশ টেলিভিশনের পর্দা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আমি অতসী সেন। দর্শক, দূরপাঠে কিন্তু আমরা আপনাদের দেখিয়ে থাকি কিভাবে অল্প সময়ে স্বল্প পুঁজিতে আপনারা হতে পারেন দক্ষ এবং ঘরে বসে কীভাবে উদ্যোক্তা হওয়া যায় সেটিও কিন্তু আমরা দূরপাঠে দেখিয়ে থাকি এবং প্রতিদিনই প্রতি সপ্তাহে আমাদের সাথে থাকে একজন নতুন অতিথি এবং আমরা প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি নতুন নতুন কোর্স, যে কোর্সগুলো সাধারণত আপনাদের সামনে উপস্থাপন করা হয় বিভিন্ন বিষয়ের উপর কেন্দ্র করে। এবং আজকে যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং। এই বিষয়টি নিয়ে আজ আমরা কাজ দেখাবো এবং এই বিষয়ে দেখাবার জন্য, বিস্তারিত দেখাবার জন্য আমাদের সাথে এই মুহূর্তে আছেন একজন অতিথি। ওনার নামটা আমি বলে দিচ্ছি, আতিয়া সিদ্দিকা কেয়া। তিনি পরিচালক বিবির বসনের। আমরা সরাসরি কোর্সে চলে যাচ্ছি। আতিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠ। ধন্যবাদ আপু, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে দূরপাঠকে অবশ্যই ধন্যবাদ যে আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করার জন্য। জি দর্শক, আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন দেশ টেলিভিশনের পর্দায় এবং পাশাপাশি কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে অর্থাৎ দেশ টিভি এন্টারটেনমেন্ট, সেখানেও কিন্তু আমাদের অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন এবং আজকের কোর্স সম্পর্কিত, বিষয় সম্পর্কিত যে কোনো ধরনের মতামত সেখানে করতে পারেন। আমরা আবার চলে যাচ্ছি কোর্সে। প্রথমেই কি দেখছি আমরা, কি দিয়ে শুরু করছেন? আমরা গতকাল দেখিয়েছিলাম যে আমরা প্যাচওয়ার্কের কাপড়গুলো কিভাবে কালেক্ট করতে পারি বা সেই টুকরোগুলো কিভাবে জয়েন্ট হতে পারে। সেই সাথে আজকে আমরা যেটা দেখাবো প্যাটার্ন নিয়ে, যে আমরা জানি যে এক একটা পোশাক তৈরির গল্পে প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে, না হলে পোশাকটি ঠিক মতো আমাদের ওয়ারেবল হয় না। তো ঠিক একই রকমভাবে প্যাচওয়ার্কের ক্ষেত্রেও আমরা কিছু প্যাটার্ন মেনটেন করি, যেগুলো নির্দিষ্ট মাপ এবং নির্দিষ্ট কাটিং এবং সুইংয়ের সাথে সেগুলো তৈরি হলে তখন সেটা পোশাকের জন্য উপযোগী হয় সেই ফেব্রিকটা। তো সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে সার্কেল রয়েছে, স্কোয়ার শেপ রয়েছে, হেক্সাগন রয়েছে এবং এগুলো নির্দিষ্ট একটা মাপ আছে। এটা যেমন 2 ইঞ্চের হেক্সাগন, আবার এখানে আমরা 4 ইঞ্চের একটা স্কোয়ার পেয়েছি। তো এই প্যাটার্নগুলোকে সাথে নিয়েই আমরা কাজ করব আজকে। তো আমরা আজকে যে প্যাটার্নটি দেখাবো সেটি হচ্ছে যে হাফ স্কোয়ার। হাফ স্কোয়ারকে কীভাবে তৈরি করতে হবে, কিভাবে সেটাকে জয়েন্ট করতে হবে, আমরা সেটাই দেখাবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে রয়েছে আমাদেরই তাঁতের একটি কাপড়। এই কাপড়টি সম্পূর্ণ হ্যান্ডলুম একটি তাঁত। তো সেটাকে যদি আমরা আমাদের প্যাচওয়ার্কে নিয়ে আসি, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্ববাজারে। যে বাংলাদেশের এই তাঁত কাপড়গুলো যেহেতু প্যাচওয়ার্কের ডিমান্ড আমাদের বহির্বিশ্বে রয়েছে, তো এই তাঁত শিল্পকে যদি আমরা দেশের বাইরে তুলে নিতে যাই, অবশ্যই সেখানে প্যাচওয়ার্কের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এবং এগুলো নিয়েই আমরা কাজ করব। যে আমাদের এই তাঁতগুলো দিয়েই যে আমরা যে প্যাটার্নটি করব, এটা একটি ব্লক স্কোয়ার প্যাটার্নের এবং এটার মেজারমেন্ট যেটা আছে আমি বলে দিচ্ছি। আমাদের এই ব্লকগুলো আগে থেকেই কেটে নেওয়া, এখানে 4 ইঞ্চি নেওয়া আছে, অবশ্যই 4 টিকবে। তো এই ব্লকটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার প্রতিটা টুকরো, যে কাপড়গুলো কাটবো, প্রতিটা টুকরো তখন একই মাপে হবে। প্রতিটা টুকরোই একই মাপে কাটার কি কোনো বিশেষ এটা কি কোনো নিয়ম কিনা, নাকি যদি ভিন্ন মাপে কাটা হয়? এটা গ্রামার মেনে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটার মাপ ঠিক হতে হবে। আর আপনি যদি কেউ আমরা ভেবে থাকি যে না আমি এলোমেলো ভাবে করব, সেটাকে আমরা গতকালই বলেছি যে এটাকে বলে ক্রেজি প্যাটার্ন। ক্রেজি প্যাটার্নটা আসলে প্যাচওয়ার্কের কোনো গ্রামারের মধ্যে পড়ে না। এলোমেলো যে কাপড় সেটা দিয়ে কাজ হচ্ছে, কিন্তু যদি আপনি বায়ার ধরতে চান যে আপনাকে দেশের বাইরে কাজ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে যে আমি প্যাটার্ন মেনে কাজ করব। এখন এলোমেলো পোশাক, যেমন ধরেন একটা জামার ক্ষেত্রে আমরা লোকাল মার্কেটেও জামা পাই, আবার একটা ব্র্যান্ডেড কোনো বুটিক হাউস কিংবা যে কোনো একটা টেইলারিং সেক্টরে যখন সেটা প্যাটার্ন মেনে কাজ হয়, ফিটিংসের যে বিষয় থাকে, তো যার চয়েস যেরকম, যিনি ভাবছেন যে না আমি আমার ড্রেসটা আউটফিটটা খুব সুন্দর করে যেন সেট হয়, আমাকে দেখতে যেন খুব সুন্দর লাগে, বা আমার ফিটিংয়ের একটা বিষয় থাকবে, আমি পরে যেন আরাম পাই, তো এই বিষয়টা যিনি মেনটেন করবেন তিনি কিন্তু সেই গ্রামারটাকে অবশ্যই যারা ফলো করে কাজ করেন তাদের কাছ থেকেই
প্রোডাক্টটাকে পারচেস করবেন। ঠিক একইভাবে দেশের বাহিরে যেগুলো হয় এই প্যাচওয়ার্ক এবং কুইল্টিংয়ের উপরে, তো ওনারা যেটা করেন যে প্যাটার্ন মেনে যারা কাজ করেন তাদের প্রোডাক্টগুলো পারচেস করেন এবং থিম বেজে সেখানে কাজ হয়, মুড বোর্ড মেনটেন করে কাজ হয়। মুড বোর্ড জিনিসটি কি? মুড বোর্ড হলো ফ্যাশনে, ধরেন আপনি একজন বায়ার যখন আপনাকে অর্ডার করবে, তিনি কিন্তু একটা ড্রেস এনে আপনাকে বলবে না যে আমাকে এই কালার দাও, এই ডিজাইন দাও। তিনি যেটা করবেন, আপনাকে একটা মুড বোর্ডই হচ্ছে মানে এরকম একটা পেপার যেটা আপনাকে সাবমিট করা হবে, একটা ফাইল সাবমিট করা হবে, যেখানে আপনি কি চাচ্ছেন, মানে আমি কি চাচ্ছি, আমি যদি একজন বায়ার হই, আমি যার কাছ থেকে পারচেস করব, যাকে অর্ডারটা দিব, তো সেখানে দেখা যাবে যে ওই কাপড়ের কালার কম্বিনেশন থাকবে, তারপর মানে ওটার ডিজাইন কেমন স্কেচ করা থাকবে, তারপর সেটাতে কি কি বিডস ব্যবহার হয়েছে সেটা থাকবে, ফেব্রিকের কোয়ালিটি কি সেটা ডিফাইন করা থাকবে, এবং কোন ফেব্রিকগুলো ইউজ হয়ে কোন মানে সামার নাকি উইন্টারের জন্য কাজ হচ্ছে সেটাও সেখানে উল্লেখ করা থাকবে। মানে একটা পেপার, একটা ফাইলের মধ্যে আপনি ইন ডিটেলসে পেয়ে যাচ্ছেন আপনার পোশাকের যত ধরনের ধারণা। এখন সেটা কত হাজার পিস হবে তখন জাস্ট খালি উনি বলে দিবেন। আপনি বিবির বসনের পরিচালক, বিবির বসন আপনি আসলে কি করে থাকেন সেটি সম্পর্কে আপনি যদি দর্শকদের বলতেন। বিবির বসনে সম্পূর্ণ দেশীয় পণ্য নিয়ে কাজ হয়, সেই সাথে বর্তমানে আমি যেটা করছি, আমাদের মানে দেশীয় যে তাঁত আছে সেই তাঁতটাকে সাথে নিয়ে আমাদের নিজস্ব ইনোভেশন, নিজস্ব প্রোডাকশনে কাজ হয়। তো সেই সাথে এখন যেটা হচ্ছে যে বিবির বসনের ওনার আমি, এটার ফাউন্ডার আমি। তো আমার যে জায়গাটা ছিল যে আমি চাচ্ছিলাম আমি যা জানি তার জন্য আরও উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তো সেই সূত্রেই আমার প্যাচওয়ার্ক নিয়ে যাত্রা, যে বিভিন্ন তাঁত শিল্পকে কীভাবে প্যাচওয়ার্কের আওতাভুক্ত করতে পারি, এবং প্যাচওয়ার্কের ট্রেনার হিসেবে আমি বর্তমানে কাজ করছি বিভিন্ন ফাউন্ডেশনের সাথে। আচ্ছা, আপনি মেজার করছেন, মেজার করার পরে আপনি কি করবেন? মেজারমেন্ট আমরা নিয়ে নিয়েছি। এখন যেটা হচ্ছে আমরা এই মেজারমেন্ট অনুযায়ী আমরা ফেব্রিকটাকে রোটারি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আচ্ছা, মেজারমেন্টে নেবার ক্ষেত্রে কি মানে যদি আসলে একটি মেজার, যে আপনি যেই বস্তুটি দিয়ে মেজারটি করছেন, বা যে স্কোয়ার শেপ বা যে রাউন্ড শেপ দিয়ে এগুলোর মেজার আসলে কিভাবে করা হয়, সেগুলোকে আপনি নিজে থেকেই করেন নাকি? এটা যদি আমরা গতকাল একটু টাচ দিয়েছিলাম, সেটা হচ্ছে এরকম যে যদি আমি চাই যে আমি নিজে এটার প্যাটার্ন তৈরি করব আমার পছন্দ মতো, সেই ক্ষেত্রে 5 ইঞ্চির হতে পারে বা 6 ইঞ্চির হতে পারে, আমি কতটুকু চাচ্ছি এবং কোন পোশাকে এটাকে সেট করা হবে এই প্যাচওয়ার্কের কাপড়টা, সেটার উপর ডিপেন্ড করে সাইজটা যাবে। যে যদি একটা কুশনে হয় কুশনের মাপ একরকম, জামা ইয়োক আকারে করলে সেটার মাপ একরকম, শাড়িতে যদি বর্ডার করি বর্ডারের জন্য আরেকভাবে মাপ যাবে। আর যদি কাস্টমারের চয়েস থাকে কিংবা বায়ারের সিলেকশন থাকে যে আমি এত ইঞ্চির ব্লক দিয়ে কাজ নিতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই বায়ারেরটাই মেনটেন করতে হবে আমাকে। এবং আপনার যে সামগ্রীগুলো আপনি ব্যবহার করছেন এই প্যাচওয়ার্কের পুরো কুইল্টিং এর কাজটি দেখানোর ক্ষেত্রে এই সামগ্রীগুলো আসলে কোথা থেকে কিনতে পারে আমাদের দর্শকরা, যদি যারা কিনতে চায়, এবং সহজলভ্যভাবে সস্তায় এবং সহজে কোথা থেকে কিনতে পারে? প্যাচওয়ার্কের ক্ষেত্রে অন্যান্য টুলসের চেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে রোটারি কাটার আর হচ্ছে জিগজ্যাগ সিজার। আচ্ছা, তো এই অন্যান্যগুলো সবই আমাদের এখানে লোকাল মার্কেটেই পাওয়া যাচ্ছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। সেই সাথে যেটা যে আমাদের রোটারি কাটার এবং জিগজ্যাগ সিজার যেটা, এটাও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করে পাওয়া যাবে। আর বেসিক্যালি যেহেতু বাংলাদেশে এখনও এটার কাজ এইভাবে কেউ ট্রেন্ড আপ করেনি, আমরাই শুরু করেছি, তো সেখানে আমরা প্রোভাইড করছি যে বাহির থেকে যেভাবে আনা যায় আমরা এনে রোটারি কাটার এবং জিগজ্যাগ সিজারটা চাইলে কেউ আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। আর আশা করছি যে অদূর ভবিষ্যতে আসলে কাজের চাহিদা বাড়লে, যে কোনো কাজের পরিসর বাড়লে, তখন তো যারা টুলস নিয়ে কাজ করেন, আমাদের এখানে তো সেক্টর রয়েছে অনেকে কাজ করেন, তারা নিশ্চয়ই বিষয়টার দিকে মনোযোগী হবেন এবং আমাদের এই প্রয়োজনগুলো আসলে খুব সহজে যেন মিটে যায়। আপনি এরকম কয়টি টুকরো করবেন? এটা করতে হলে আমি আজকে যে প্যাটার্নটি দেখাবো যে আমরা হাফ স্কোয়ার আসলে কিভাবে করব, খুব সহজে, মানে অনেকে ভাবেন যে দুটো ট্রায়াঙ্গেল জোড়া দিয়ে হাফ স্কোয়ার করবেন, বিষয়টা তা না, এটা খুব ভালো একটা টেকনিক আছে। তো এইটা আমরা কিভাবে করব সেটা দেখানোর জন্য, মানে একটা প্যাটার্নই বারবার রিপিট হয়, দিয়ে সেটা জোড়া হয়। তো আমরা যেটা চেষ্টা করব ওই একটা প্যাটার্ন কিভাবে মেক করব আমরা, যে হাফ স্কোয়ার একটা টুকরো কিভাবে হচ্ছে সেটা দেখিয়ে দেন আমরা পরবর্তীতে রিপিট করতেই পারবো, কিন্তু একটাই আগে প্যাটার্ন দেখব। তো এর জন্য আমরা এই যে এখান থেকে একটি কাপড় নিয়েছি, আর একটা যেটা নিব অন্য আরেকটা ফেব্রিক নিব। যেহেতু হাফ স্কোয়ার করব, তো বোঝাই যাচ্ছে যে এখানে হাফ অংশটা থাকবে। তো এই হাফ অংশটা থাকতে হলে দুই রকমের দুইটা কাপড় নিব আমরা অবশ্যই।
এবং হাফ স্কোয়ারের প্যাটার্ন না হলে যদি রাউন্ড স্কোয়ারের প্যাটার্ন হতো তাহলে কি একই প্রক্রিয়া অনুসরণ করা হতো? একই প্রক্রিয়া অনুসরণ হবে, সিস্টেম একই, কিন্তু কথা হচ্ছে যে আমরা জাস্ট টেকনিকটা শিখবো যে কিভাবে হাফ স্কোয়ারটা করব আমরা। আচ্ছা, আর রোটারি কাটারের ক্ষেত্রে বারবারই আমি বলেছি ব্যাকে টানা যাবে না, একদিক থেকেই যাবে। মানে ব্যাকে টানলে যেটা হবে যে কাপড়ের কাটার যে বিষয়টা সেটা নষ্ট হয়ে যাবে। আমরা 2 কালারের দুটো কাপড় নিয়েছি এখানে। আচ্ছা, আর এই যে ঝিগজ্যাগ সিজার দিয়ে কেটে নিলাম যেন পাশে আসলে নকশা হওয়ার জন্য না, যেন সুতাগুলো না ওঠে সেলাইয়ের সময়, বা পরবর্তীতে সেলাই হলেও আপাততভাবে যদি আমরা ওভারলকটা না করতে চাই সেটার জন্য ঝিগজ্যাগ সিজারের ব্যবহার। না ব্যবহার করেও সেলাই করা যায়, কিন্তু বিষয়টা যেটা যে আমরা তো এটা বুঝি যে আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী, প্রোডাকশন কম হোক কিন্তু কোয়ালিটিটা যেন ঠিক থাকে আমাদের। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দুটো কাপড় কেটে নিয়েছি, সেটাকে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। এবার আপনি পিনগুলো দিয়ে কি করবেন? পিনগুলো দিয়ে চারপাশে আমরা দিয়ে দিব যেন কাপড়টা সরে না যায় সেলাইয়ের সময়। আচ্ছা, এটি করলে কি আসলে সেলাই করতে সুবিধা হবে? হ্যাঁ, এটা সরে যায় না, কারণ এখানে যেহেতু কোনা মেলানোর কিছু বিষয় থাকে, যখন আমরা এই পিনগুলো না মারবো একটু যদি সরে যায় তখন কোনাগুলো মিলবে না, জয়েন্টগুলো কোনা কোনা যে ভাঁজগুলো আসবে সেটা আসবে না, যার কারণে পিন মেরে নিলে একটা করে পিন আমরা খুলবো, একটু করে সুইং দিব। আমরা চারদিকে কিন্তু পিনটা আটকে নিয়েছি এবং এই যে আমাদের একটা পাশ আর একটা পাশে এই যে। আচ্ছা, এরপরে যেটা যে আমরা সবসময় যেটা চেষ্টা করি যে পিন আপ করে নেওয়ার পর আমরা আসলে এরকম কতগুলো ভাগ করব, যেমন এই যে এখানে অনেকগুলো কাপড় রয়েছে আমাদের, তো এইভাবে করেই কিন্তু আমরা অনেকগুলো টুকরো নেই এবং এক এক কালারের টুকরোগুলোকে কিন্তু আমাদের আলাদা করা, যেমন ব্ল্যাকটা আলাদা করা, আমরা কাপড় কেটে নেই, নিয়ে সবগুলো পিন করে করে এভাবে কাপড় সংরক্ষণ করি, সেটারই কিন্তু একটা অংশ এইটা। তো প্রতিটাই আমরা এভাবে পিন আপ করবো এবং দেন আমরা একটা করে এখান থেকে নিব, একটা করে এখান থেকে নিব, নিয়ে আমরা পিন আপ করেছি। আর একদিনে এই কাজটা আসলে অনেক সময় সাপেক্ষ, ধৈর্য নিয়ে করতে হয়। কতদিন লাগতে পারে এই কাজটি করতে? এটা সাইজের উপরে ডিপেন্ড করবে, বা আমি কতগুলো জয়েন্ট দিতে চাচ্ছি, কোন প্যাটার্নে কাজ করব। নিয়েছেন যে সাইজ আপনি চুজ করেছেন সেখান থেকে সেটার উপর নির্ভর করলে কত সময় লাগতে পারে? আমরা যেমন 10 গজ যদি একটা শাড়ি বর্ডারের জন্য এটা মেক করতে চাই, সেটা 24 ঘন্টার মধ্যে অন্তত কেউ যদি 4 ঘন্টার মতো টাইম ব্যয় করেন সেটা মেক হয়ে যায়। আচ্ছা, 10 গজ বর্ডার মেক হবে এখানে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা হাফ স্কোয়ারকে করতে গেলে জাস্ট এই কর্নার এবং এই কর্নার যে পয়েন্ট বাদে পয়েন্টটা ছেড়ে দুই পাশ থেকে দুটো দাগ দেব। এই প্রক্রিয়াটি চলতে থাকুক, আমরা একটি বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক, দূরপাঠে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। আজ আমরা যে বিষয়ে কাজ দেখছি সেটি হচ্ছে প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং। বর্তমান সময়ে ভীষণ জনপ্রিয় একটি প্যাটার্ন, সেটি নিয়ে আমরা কাজ দেখছি। আবারও চলে যাচ্ছি
করছে, এবার কি করছে? হ্যাঁ, আমাদের এই যে অলরেডি দাগ দিয়ে নিয়ে পিন আপ করার পরে আমাদের কিন্তু সুইং হয়েছে, মেশিন ব্যবহার করতে পারি। আর গহনার যারা আছেন তারা চাইলে ছোট কাপড় হাতে সেলাই করে নিতে পারেন। তো এই যে আমরা দুই পাশে দেখেন কাপড়গুলোকে জয়েন্ট দিয়ে নিয়েছি। এবং অবশ্যই খেয়াল করার বিষয় যে আমি কিন্তু একদম কর্নার যেটা, মানে আমরা যদি ভাঁজ করি স্কোয়ারকে, ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে, ট্রায়াঙ্গেলের মাঝ বরাবর এই কর্নার বরাবর কিন্তু সেই সেলাইটা করছি না। একটা পড়েছে এই পাশে আর একটা পড়েছে এই পাশে, মানে আমরা কর্নারটাকে রেখে তারপরে দুই পাশে দুটো সেলাই দিয়েছি। তো আমরা তিনটা এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এই তিনটাকে এখন যদি আমরা কেটে ফেলি মাঝ দিয়ে সেলাইয়ের ঠিক মধ্য দিয়ে, যেহেতু দুই পাশে দুটো সেলাই হয়েছে, এটা চাইলে আমরা রোটারি কাটারেও কাটতে পারি, চাইলে আমরা জিগজ্যাগ সিজারেও কেটে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি হাফ হাফ একটা অংশ পেয়ে গিয়েছি, কিন্তু এটা কিন্তু ট্রায়াঙ্গেল হয়েছে। এই পাশে এই যে দেখেন কাপড় একটা, এই পাশে একটা। আচ্ছা, তো এভাবে আমরা তিনটা পিসে কাপড় কেটে নিব। তো আমরা আগেটাও রোটারিতে কেটেছি, এটাও রোটারিতে কাটবো। আপনি এখন যেটি করছেন সেটি হচ্ছে বিভিন্ন শেপে কেটে নিচ্ছেন। বিভিন্ন শেপে না, আমাদের ওই একটা হাফ স্কোয়ার করার জন্য যে শেপটা ট্রায়াঙ্গেল শেপে জাস্ট কেটে নিয়েছে। আমাদের কিন্তু ছিল স্কোয়ার শেপ। আচ্ছা, যখন দুই পাশ দিয়ে সেলাই হয়েছে, সেলাইয়ের মাঝ বরাবর, মানে দুই পাশে দুটো সেলাই আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটো সেলাই পড়েছে, তো দুটো সেলাইয়ের মাঝ বরাবর আমরা কেটে নিয়েছি এগুলোকে, তাতে ট্রায়াঙ্গেল একটা শেপ আসছে। সেটা দিয়ে কি হবে আমরা পরে বলছি। আর যদি আমরা জিগজ্যাগে কাটি সেটাও আমরা কাটতে পারবো। এখন কেউ হয়তো বলতে পারেন আমরা রেগুলার সিজারে কাটবো, তো যেটা হবে রেগুলার সিজারে কাটলে যা হয়, মানে আমি বলেছিলাম যে সুতা উঠবে, কিন্তু এটা যখন জিগজ্যাগে কাটলাম কর্নার হয়ে গেল, এটাতে আর সুতা উঠবে না। তো আমি দুইভাবেই কাপড়টা কেটে দেখালাম। এখন যে বিষয়টা, আমরা যদি কাপড়টাকে খুলে ফেলি, দেখেন এখানে হাফ স্কোয়ার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কিন্তু ইন জেনারেল সবাই যেটা করতে চান যে ত্রিভুজ আকারে কেটে, মানে ট্রায়াঙ্গেল কেটে তারপরে জয়েন্ট দিতে চান, তো ওইটার থেকে এইটা সহজ এবং সময়টা কম লাগবে সেখানে। একটা আমরা দুটো টুকরা নিয়ে স্কোয়ার, দুই টুকরা স্কোয়ার নিয়ে জয়েন্ট দিয়েছি, সেটাকে যখন আবার মাছ দিয়ে কেটে নিয়েছি, সেখান থেকে কিন্তু দুটো করেই পাচ্ছি আমরা। আচ্ছা, এটাও স্কোয়ার হয়েছে, কিন্তু টোটালটা হচ্ছে স্কোয়ার, কিন্তু এই প্যাটার্নটার নাম হচ্ছে হাফ স্কোয়ার। তার কারণ হচ্ছে দুই রকমের দুইটা কাপড়ের হাফ হাফ করে নিয়ে একটা স্কোয়ার করা হয়েছে, এর জন্য এটাকে বলছে হাফ স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাড়তি কিছুই, যখন আমরা ভাঁজগুলো খুললাম অবশ্যই সেগুলোকে আয়রন করার একটা বিষয় থাকে, যে আমরা আয়রনটা করে নিব, তাতে কি কাপড়টা সমান হয়। সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমে এই ভাঁজ বরাবর আয়রন করার পরে আমরা যখন আয়রনটা করব অবশ্যই উল্টা দিক থেকে আমরা আয়রন করব। তার কারণ হচ্ছে একটা কাপড় যদি, এখানে তো ভাঁজ হয়েছে, এই ভাঁজে দুইটা অংশ, দুই কাপড়ের দুইটা অংশ, তো একদিকে যদি আয়রন পড়ে যায় তখন এটা আর কি মোটা হয়ে যাবে। কিন্তু যখন আমরা ফিনিশিংয়ের চিন্তা করব, অবশ্যই দুই পাশে দুইটা কাপড় ফেলে তারপরে আমরা আয়রন করব। তখন সোজা পাশে যেটা হবে যে স্মুথ থাকবে, বেশি মোটা থাকবে না। বা আমরা শাড়িতে যখন বর্ডার বসাবো, দেখেন এইভাবে যখন আমরা দিব, এবং এর জন্যই আমি বলেছিলাম যে আমাদের ছোট মিনি আয়রন দরকার। কেন? কারণ হচ্ছে আমার জিনিসটাও ছোট, আয়রনের যে টেম্পারেচার চারদিকে ছড়াবে না, বড় জায়গার মধ্যে নিবে না, ক্যারি করতেও সুবিধা, খরচও বাঁচবে, কাজেরও সুবিধা। এই মিনি আয়রনটা আপনি কোথা থেকে নিয়েছেন? এটা আমাদের দেশীয় পণ্য, বিভিন্ন যারা ইলেকট্রনিক্স জিনিসগুলো সেল করেন সেখানে খোঁজ নিলে পাওয়া যাবে এটা।
এটা পোর্টেবল, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পোর্টেবল, কিন্তু ওনারাও জানেন না যে এটা প্যাচওয়ার্কের কাজে ব্যবহার হয়। কিন্তু ওনারা যেটা বলেন পোর্টেবল মানে আপনি চলাচলের পথে ওইটা ব্যবহার করতে পারবেন, ওনারা এইভাবে বলেন। কিন্তু আসলে জার্নির পথে আমরা কি একটা ড্রেস বের করে আয়রন করব, সেটা তো করব না। তো মূলত এটা সুবিধা হচ্ছে যে এটা ছোট, জিনিসটা ছোট, আর এটা ক্যারি করতে সহজ। সেই সাথে হচ্ছে প্যাচওয়ার্কের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে ছোট ছোট কাজগুলো ছোট ছোট আয়রনে যখন হচ্ছে সাশ্রয়ী জিনিসটা, যে আমাদের বিদ্যুৎ বিল যেটা সেটা কমে আসবে, সঠিক ব্যবহার হবে। এই তো এই যে যখন এই পাশে দিলাম, এখন কিন্তু এটা রাখলে হাতে বাঁধবে না, কিন্তু যখন এক পাশে এটা থাকবে, আমরা দেখতে পাচ্ছি অপোজিটে আমরা দুই পাশে দিয়ে আয়রনটা করেছি, তাতে করে যখন আমরা শাড়ির উপরে এটা বর্ডার আকারে বসাবো হাতে বাঁধে না, কিন্তু যখন দুটো এক পাশে থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই ওটা হাতে বাঁধবে। আর কর্নার থেকে অতিরিক্ত কিছু কাপড় বের হয়েছিল, যেটাকে আমরা মাপ মতো সমান করে কেটে নিয়েছি। আমরা সবগুলো একইভাবে আয়রন করে নিব এবং কর্নার যেটা বাড়তি আছে সেটা কেটে নিব অবশ্যই। ওকে। সাধারণত যেটা হয় আমরা বাংলাদেশে যেটা করি যে জাস্ট খালি আমরা টুকরো করি, জোড়া দেই। যদি এক্সাম্পল হিসাবে দেখে, আমার পরনে একটা শাড়ি আছে যারা আঁচলে প্যাচওয়ার্ক করা, মণিপুরি শাড়িতে এটা করা হয়েছিল। এই প্যাটার্নটা আমরা সব জায়গায় দেখতে পাই যে এই প্যাটার্নে কাজগুলো হয় এভাবেই, মানে জাস্ট একটা করে আয়ত করে বা স্কোয়ার করে আঁচলে জয়েন্ট হচ্ছে, পাড়ে হচ্ছে। কিন্তু এইটার থেকে বের হয়ে আমরা চাচ্ছি যে গ্রামার মেনে, প্যাটার্ন মেনে কাজ করার জন্য, যার জন্য এটাকে মাপে নিয়েছি, যে একটা মাপ মেনটেন করেছি, সেই সাথে হচ্ছে প্যাটার্ন চেঞ্জ করেছি। স্কোয়ারই থাকছে কিন্তু প্যাটার্নটা দেখা যাচ্ছে যে হাফ করে অন্যভাবে করে আমরা একটু লুকটা চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা। এবং এটাকে যদি আমরা বাণিজ্যিক আকারে নিতে চাই প্যাচওয়ার্কে এবং বিশ্ববাজারে আমাদের তাঁতকে প্রমোট করতে চাই, তাহলে আমার মনে হয় প্যাচওয়ার্কের মানে খুব বড় একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো টুকরো তৈরি হয়েছে এখানে, এবং সবগুলোই কিন্তু হাফ স্কোয়ারে তৈরি হয়েছে। এখন দেখা যায় যে এখানে তো অনেকগুলো টুকরো হয়, তারপরে জয়েন্ট হয়। তো একদিনে টুকরো কেটে জয়েন্ট দেয়া মানে এটা একটু ডিফিকাল্ট, এটা হয় না। তো এই যে আমরা কাপড়গুলো কাটলাম, এখন বিষয়টা হচ্ছে যে এই কাপড়গুলোই আমরা সংরক্ষণ করব, জাস্ট এইভাবে পিন আপ করা থাকবে এবং এখানে একটা নোট আকারে চিরকুট লেখা থাকবে 1 2 3 4 5 6। এখানে যেমন 6 টুকরো কাপড় আছে, তো আমরা একটা মিনি একটা নোট করতে পারি, যে এটা যখন ক্লিপ করলাম এর সাথেই আরেকটা নোট যাবে একটা কাগজে লিখে, যে এখানে 6 পিস হাফ স্কোয়ার আছে, প্লাস এটার মেজারমেন্ট কত আছে, টোটাল মেজারমেন্ট হচ্ছে 4.5। তো আমরা 4.5 আছে, 4.5 ইঞ্চি করে হাফ স্কোয়ার দিয়ে, এবং তাঁত এটা কোথাকার তাঁত, যেমন এই তাঁতটা আছে মানিকগঞ্জের, তো এই মানিকগঞ্জের তাঁত নিয়ে আমরা কাজ করেছি। একটা ব্রিফিং থাকতেই পারে। কোনো বিশেষ জেলা বা কোনো বিশেষ বিভাগ কি, কোনো বিশেষ অঞ্চল কি বাংলাদেশের পরিচিত কিনা যেখানকার তাঁত অনেক ভালো, যেমন টাঙ্গাইলের তাঁত নিয়ে সবাই বলে? প্রতিটা জায়গার তাঁতেরই কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। আমরা যদি বলি আমাদের ঢাকায় জামদানির একরকম কদর, মণিপুরিটার একরকম কদর, টাঙ্গাইলে যে তাঁত হচ্ছে সেটার একরকম কদর, কুমিল্লার খাদি হচ্ছে সেটার কদর একরকম। যে আমাদের তো চয়েস সবার এক না, কেউ কেউ যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে যার নজর যেখানে আটকায় সেভাবেই আর কি এটা সমাদৃত হয়। তবে প্যাচওয়ার্কের ক্ষেত্রে মানে যদি আমি বলি যে আমাদের টাঙ্গাইলের তাঁতকে আমরা টার্গেট করতে পারি, কুমিল্লার খাদিকে করতে পারি, এটা খুব ইজিলি করা সম্ভব। আর জামদানি এমনিই আমরা জানি যে জামদানির বুননটাই একটু অন্যরকম, কিন্তু এই জামদানিকেও বাহিরে প্রমোট করার সুযোগ রয়েছে, মসলিনকেও প্রমোট করার সুযোগ রয়েছে যদি এই প্যাচওয়ার্কের মাধ্যমে যায়। কারণ বাহিরে আসলে জামদানি শাড়ি যেটা, এটা কিন্তু এত কেউ শাড়িটা কয়জন পরবেন, কিন্তু ওই জামদানিকে যদি এরকম আমরা হাফ স্কোয়ার প্যাটার্নে নিয়ে আসি এবং এই প্যাটার্ন ধরে যদি একটা শার্ট মেক করি বা একটা ব্লেজার মেক করি, সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা এফেক্ট ফেলবে। তো আমরা ঠিক এইভাবেই আমরা ক্লিপ করে আমরা কাপড়গুলো সংরক্ষণ করব। দেন আমরা আমাদের প্যাটার্নে যাই, যে প্যাটার্নটা আসলে কিভাবে আমরা বড় একটি প্যাটার্ন কিভাবে মেক করব। মজার একটি জিনিস হচ্ছে এখানে কিন্তু মূল প্যাটার্ন মানে ব্লকের প্যাটার্ন কিন্তু একটাই, হাফ স্কোয়ার। এখন সেই হাফ স্কোয়ারকেই আমরা কিভাবে অনেকগুলো শেপে আনতে পারি। এখানে 6 টুকরো হাফ স্কোয়ার রয়েছে। আচ্ছা। এবং কিভাবে আসলে আপনি শেপে আনবেন? হ্যাঁ,
সেটের উপরে হচ্ছে মানে কিভাবে সেটিং করব সেটার উপরেও নির্ভর করবে অনেক কিছু, কিন্তু একই হাফ স্কোয়ার দিয়ে এটা একটা প্যাটার্ন হয়েছে। তো আমরা যদি এই প্যাটার্নে কাজ করতে চাই তাহলে ঠিক এই যে আগে আমি দেখে নিলাম যে আমি এই প্যাটার্নটা করতে চাচ্ছি, যেখানে এই দুটো অংশ দিয়ে কিন্তু একটা কিছু বোঝা যাচ্ছে। দেখেন যে আমাদের এখানে এটা হচ্ছে টোটালটা একটা প্যাটার্ন স্কোয়ার শেপে, কিন্তু এটাকে বলে 4 প্যাচ। যেহেতু আমরা 4 টুকরো নিয়েছি, 4 প্যাচে হাফ স্কোয়ার দিয়ে আমরা মেক করেছি একটা প্যাটার্ন। তো এই 4 প্যাচে যদি এই প্যাটার্নটা করতে চাই, এরকম 4 টুকরো করে করে দিয়ে টোটাল একটা প্যাটার্ন হলো, এরকম এটা আবার রিপিট হবে, আবার রিপিট হবে, এভাবে করেই আমার গজ আকারে কাপড় হয়ে যাবে। আর এটাকে যদি আবার ঘুরিয়ে দিই, দেখেন একই হাফ স্কোয়ার, কিন্তু যদি এটাকে আমি ঘোরাতে চাই, এটা কিন্তু আরেকটা হলো। জাস্ট সেটিং এর উপরেই কিন্তু আমাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একই 4 প্যাচ, একই হাফ স্কোয়ার, কিন্তু জাস্ট রিঅ্যারেঞ্জ যেটা বলে যে সেটিং এর রিঅ্যারেঞ্জের উপরে আমাদের এটা নির্ভর করছে। এটা আরেকটা প্যাটার্ন হলো। আচ্ছা, যে কারণ এটা বরফি আকারে হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আরো কিছু করা যায়, একটু খেয়াল করলে দেখি এটা কিন্তু আরেকটা প্যাটার্ন হলো। তো এভাবে রিঅ্যারেঞ্জ করে করে আমরা যখন এক একটা সেটিং করব যে আমরা ঠিক কি চাচ্ছি, 4 প্যাচ দিয়ে টোটাল 4 প্যাচ আর হচ্ছে হাফ স্কোয়ার দিয়ে আমরা 4 প্যাচের একটা প্যাটার্ন এখানে তুলেছি। তো যদি এই শেপটাই আমরা রাখতে চাই, সেই ক্ষেত্রে যেটা হবে জাস্ট আমরা এভাবে পিন আপ দিব, কিন্তু পিন আপটা যখন করব সেলাইটা হবে উল্টো দিক থেকে। আমরা প্রথম ক্লাসেও বলে নিয়েছি যে আমাদের সারি করে ভাগ করে নাম্বারিং করে নিতে হবে। যে এটা যখন করলাম, এটা হচ্ছে নাম্বারিং করার প্রয়োজনীয়তা আসলে কি এবং এটা কেন করা হয়? কারণ অনেকগুলো টুকরো নিয়ে এখানে কাজ হবে। তো যেহেতু অনেকগুলো টুকরো নিয়ে এখানে কাজ, সেক্ষেত্রে যেটা যে এতগুলো টুকরো যখন আমরা মেনটেন করছি, সেলাই করতে গেলে কোনটা আগে কোনটা পরে মানে তখন আর এতটা খেয়াল থাকবে না। আর অনেক ধরনের কাপড় এখানে থাকবে, বিভিন্ন কালারের কাপড় থাকবে, তো এতটা মাথায় রেখে আসলে কাজ করা সম্ভব না। কিন্তু যদি আমরা নাম্বারিং করি, সেই নাম্বার ধরে ধরে, যেমন এটা করে এটা 1 নাম্বার শাড়ি, এটা 2 নাম্বার শাড়ি, তার মানে হচ্ছে আমি আগে 1 নাম্বার শাড়ি করব এবং 1 নাম্বার শাড়ির আবার ক খ এভাবে থাকতে পারে, 1 2 থাকতে পারে। তো সেটা করে যখন আমরা পিন আপ করে নিয়েছি, এটার পরে এটা জোড়া হচ্ছে, তারপরে আরেকটা জোড়া হচ্ছে, জাস্ট এটাকে মেনটেন করা। এবং দেন 2 নাম্বার শাড়ি যখন সেলাই হলো, এই দুটোই যেভাবে জয়েন্ট হলো, দেন আবার এটার সাথে এটাকে আমরা জয়েন্ট করব। আচ্ছা, এটা তো জাস্ট আমরা পিন আপ করেছি, কিন্তু সেলাই করলে বিষয়টা সোজা হয়ে যাবে। আমরা সেলাইয়ে যাব, কিন্তু তার আগে জাস্ট পিন আপ করার সিস্টেমটা আমরা দেখলাম যে এইভাবে পিন আপ করেছি আমরা। তো প্রথম ধাপে হচ্ছে দুটো শাড়ি আলাদাই রাখবো আমরা, যে জাস্ট এই যে দেখেন দুটো শাড়ি এখানে, 2 শাড়ির 2টা। এরপরে দুটো সেলাইয়ের পরে আমরা আবার সম্পূর্ণটা এই দুটো শাড়িকে আবার অ্যাটাচ করব, তারপরে রিপিট হবে সবকিছু। আমরা এই হাফ স্কোয়ারের যে প্যাটার্ন, সেটা ধরে আমরা কিন্তু কয়েকটা শেপ আনতে পারি। যেমন এখানে যেটা আসছে এটা একরকম হয়েছে, আমরা একই সাথে হাফ স্কোয়ারের 4 প্যাচ দিয়ে অনেকগুলো প্যাটার্ন নিয়ে আসছি। এবং এই টুকরো দিয়ে আসলে কি হতে পারে, আমরা যদি বলি যে এই টুকরোটা দিয়ে কি হবে, এখন আমরা বর্তমান সময়ে ঘর সাজাতে কিন্তু অনেক মানে পছন্দ করি মেয়েরা।
তো দেখা যায় যে আমাদের ঘরে যে কুশনগুলো থাকে, বেডে ব্যবহার করি, সোফায় ব্যবহার করি, সেই কুশন কাভারে যদি এরকম একটা প্যাচ আমরা লাগিয়ে রাখি, সেটা কিন্তু দৃষ্টিনন্দন হবে। এবং অবশ্যই এটা মেক করার পরে এখানে সুই সুতোর সেলাই থাকবে, যে সুই দিয়ে সেলাইগুলো হবে, হাতের কাজ থাকবে। বা আমরা চাইলে এগুলো দিয়ে কোটি মেক করতে পারি, যেমন আমাদের এখানে কোটি মেক হয়েছে। বা আমাদের শাড়িতে যেতে পারে। আমরা এই যে দেখি একটা হচ্ছে এখানে স্লিভলেস কোটি, আর এটা যেমন হাতা দিয়ে হয়েছে আমাদের কোটিগুলো, শ্রাকগুলো তৈরি করেছি। আচ্ছা, তো এই যে আগে কাপড় রেডি করে তারপরে কিন্তু সেলাই হয়েছে, এবং এখানে এই কাপড়টা হচ্ছে সিল্ক। তো আমরা চাইলে আমাদের রাজশাহী সিল্ক বা মসলিন এগুলোতে করতে পারি, কিংবা চাইলে আমরা আমাদের টাঙ্গাইলের যে তাঁত আছে সেটা দিয়ে করতে পারি। কিন্তু এই জিনিসগুলোই যখন দেশের বাইরে যাবে তখন কিন্তু অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী, আমার দেশ স্বাবলম্বী, বা বাংলাদেশের একটা আমার দেশীয় পণ্য দেশের বাইরে যাবে। কিন্তু যদি আমরা শুধু শাড়িতে সীমাবদ্ধ থাকি বা শুধুমাত্র আমাদের কামিজে সীমাবদ্ধ থাকি, সেটা কিন্তু যাবে না। বা হোম ডেকোরের যে পণ্যগুলো, এটা হতে পারে আমাদের জুটেও আসতে পারে এই প্যাচওয়ার্কের কাজগুলো। তো এককভাবে যদি চিন্তা না করি, আমরা ব্যক্তি স্বার্থের আগে মানে সর্ববৃহৎ স্বার্থের কথা চিন্তা করি, তখন আপনিই আসলে লাভবান হবেন। বা আমরা নিজেরা যখন বড় আকারে এটার কাজ করব, অর্থনৈতিকভাবে যখন চিন্তা করব যে না এটা বাণিজ্যিকভাবে এটাকে নিয়ে যাচ্ছি, তখন আলটিমেটলি আমি নিজেও লাভবান হব, আমার দেশের তাঁত শিল্পকেও প্রমোট করা হবে, আরও এখানে মানে হাজার হাজার মানুষের কাজের যোগান হবে। কারণ এই কাজটা এককভাবে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আরো কাজ দেবো, আমাকে একটু বিরতি নিতে হচ্ছে। দর্শক, দূর পাঠিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবং আজ আমরা যে বিষয়ে কোর্স শিখছি সেটি হচ্ছে প্যাচওয়ার্ক অ্যান্ড কুইল্টিং। আমরা কোর্সে ফিরে যাব। এখন কি করে দেখাচ্ছেন আমাদের? আমরা হাফ স্কোয়ার থেকে আরো কোয়ার্টার করে নিয়ে সেটাকে কিভাবে একটা পূর্ণাঙ্গ একটা কাপড়ে আনা যায় সেটা দেখাবো। তো তার আগে আমরা বলে নিই যে আমাদের ঘরে অনেকেরই টুকরো কাপড় অনেক কিছু কিন্তু থাকে, যে দেখা যাচ্ছে যে একটা ড্রেস মেক করার পরে কিছু কাপড় অবশিষ্ট থেকে যাচ্ছে, যে 1 গজ কাপড় থেকে হয়তো কারোর ব্লাউজ মেক করার পরে 12 গিরা বা অল্প আরো আধা গজের কিছু কম কাপড় থেকে গেল, বা কেউ হয়তো দেখা যাচ্ছে 1 গিরা কাপড় থেকে গেল। তো এরকম যে বিভিন্ন কাপড় যখন আমাদের ঘরে থেকে যায়, এই কাপড়গুলো দিয়ে কি সুন্দর করে একটা মানে শৈল্পিক একটা কাজ আনা যায় সেটা দেখাবো আমি। তো আমরা প্রথমে যেটা করছি, 2.5 ইঞ্চির মাপ নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা কাপড় রয়েছে। তো আমরা প্রতিটা কাপড় থেকেই জাস্ট 2.5 ইঞ্চি করে আমরা মাপ নিয়ে নিচ্ছি, এবং এটাকে পাইপলাইন আকারে আমরা জয়েন্ট দিব। আচ্ছা, তো এই যে আমি বললাম না যে আমাদের দেশে আসলে কাজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই কাজগুলো না মানে এলোমেলো ভাবে হচ্ছে, কেউ নামও বলতে পারবে না যে এটা কোন গ্রামারে ফেলে কাজ করেছেন, কিংবা মেজারমেন্ট কত আছে। তো এটা আসলে কাজ যে মানে কেউ নিচ্ছেন না, সেল হচ্ছে না তা না, হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি এটাকে বড় পরিসরে কাজ করতে যাবেন, যে শখের উদ্যোক্তা হওয়া হচ্ছে একটা জিনিস, আর যখন আপনি নিয়ম মেনে কাজ করবেন, আপনি সত্যিকার অর্থে ব্যবসায়ী হতে চাবেন, আজকে একটু নতুন শুরু করে বড় ব্যবসাকে বড় করতে চাবেন, তখন অবশ্যই সেখানে নিয়ম মানতে হবে, কিছু রুলস থাকে সেগুলো ফলো করতে হবে। কাজ যা করবেন সেগুলোকেও গ্রামার মেনে কাজ করতে হবে, তা না হলে এই কাজের কোনো মূল্যায়ন থাকবে না। এবং কাজ শুধু এমন না যে আমার দেশের মধ্যেই চলবে, তো বড় পরিসরে কাজ করতে হলে বিশ্ববাজারে কাজ করতে হবে, তবেই হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব। আমরা 2.5 ইঞ্চির করে 4টা কালার থেকেই কাপড় কেটে নিব। এবং কালার কম্বিনেশনটা চেষ্টা করব আমরা যে একটা কালারের সঙ্গে আরেকটা কালার যেন যায়, ঠিক ওটা বুঝেই আমরা কাজ করব। এবং আমাদের এই কাপড়গুলো কিন্তু নতুন কাপড়, সবার যে কনসেপ্টটা থাকে যে প্যাচওয়ার্ক মানে হচ্ছে রিইউজ বা পুরনো কাপড় দিয়ে কাজ, শুধু তাই না যে অনেকে ভাবে ছেঁড়া ফাটা কাপড় দিয়ে কাজ হচ্ছে, বিষয়টা তাও না। তো আমরা যখন 2.5 ইঞ্চি টার্গেট করব, যে এটাও 2.5 ইঞ্চি নিয়েছি এবং এটাও কিন্তু 2.5 ইঞ্চিই যাবে। মানে যখন এটা মাপ ঠিক হবে, মেজারমেন্ট ঠিক হবে, একটা ড্রেস দেখতেও সুন্দর লাগবে। আর এত কম সময়ে আসলে এখানে পূর্ণাঙ্গ একটা ড্রেস মেক করা আমাদের পক্ষে সম্ভব না,
কিন্তু আমরা চেষ্টা করব যে মানে এই প্যাচওয়ার্কের প্যাটার্ন মানে প্যাচওয়ার্কের কাপড়টা কিভাবে মেক হচ্ছে এবং দেন শেষের দিন আমরা এই প্যাচওয়ার্কের কাপড় দিয়ে কি কি ড্রেস হয় সেগুলোও দেখব। আর এটা দিয়ে কুইল্ট কিভাবে তৈরি হয় বিশেষ করে বা কমফোর্টার যেটা সেটা কিভাবে তৈরি হয় আমরা সেইটা দেখাবো। আচ্ছা, তো অবশ্যই এখানে আমরা 4টা কাপড় নিয়েছি এখানে, যে 4টা কালার কম্বিনেশনে যাব, যতটা কালার হবে দেখতে সুন্দর লাগবে এবং পাশাপাশি আমরা কালারটাকে নির্বাচন করেছি যে আমরা কোন কালার দিয়ে কাজ করব। যে পেইন্টটা আমি ব্যবহার করলাম অবশ্যই হিট রিমুভাল পেইন্ট যেটা অথবা ইয়ার রিমুভাল পেইন্ট যেটা সেটা ব্যবহার করব। তার কারণ হচ্ছে যেন দাগটা বসে না থাকে, অথবা ফেব্রিকে চক ব্যবহার করতে পারেন। তবে চকের ক্ষেত্রে যেটা হয় দাগটা মোটা হয়, আর আমাদের প্যাচওয়ার্কের কাজগুলো যেহেতু একদম কোনা মিলতে হবে, নিখুঁত কাজ, যার জন্য আমরা কেচি অ্যাভয়েড করি, আমরা রোটারি কাটার ব্যবহার করি। তো সেজন্য চকটাকে আমি বলি যে চকটা ডিনাই করে আমরা মানে পেনে যাব, কারণ পেনের দাগটা সূক্ষ্ম হবে। আমরা দুটো অলরেডি পেয়ে গিয়েছি। প্রতিটাই কিন্তু আমরা 2.5 ইঞ্চি করেই নিচ্ছি, আমাদের যে প্যাটার্নটা তৈরি হবে তার জন্য আমরা প্রত্যেকটাই 2.5 ইঞ্চি করেই মাপ নিচ্ছি। একটা কাপড় মেক করার পরে মানে সোজা যে কাপড়, আমরা তো সাধারণত সলিড কালার দেখি কিংবা একই কালারে প্রিন্টেড কাপড় দেখি, তো প্যাচওয়ার্ক মূলত তা না। প্যাচওয়ার্ক মানেই হচ্ছে যে অনেকগুলো কালার কম্বিনেশন কিংবা অনেকগুলো প্রিন্টের কালারফুল কাপড়গুলোকে নিয়ে তারপরে সেগুলোকে জোড়া দিয়ে আবার 1 গজ কাপড় তৈরি করা কিংবা যতটুকু লাগবে সেই কাপড়টা মেক করা। তাতে কি বিভিন্ন ধরনের টেস্ট, আমরা অনেক সময় যেটা হয় না যে কেউ হয়তো সালাদ খেতে বসে ফ্রুট সালাদ খাচ্ছি, কেউ বা ভেজিটেবল সালাদ খাচ্ছি, কিন্তু অনেকগুলো মিক্সিং করি যেখানে শসাও থাকে, টমেটোও থাকে, অনেক কিছু থাকছে। তো ঠিক একইভাবে যদি বলি যে আমাদের এই প্যাচওয়ার্কের কাপড়ে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ের টেস্ট আসছে, এতে মনের শান্তির যে একটা বিষয় বা চোখে লাগা, সেই সাথে হচ্ছে পরিবেশ বান্ধব একটা কথা চলে আসে। আর যেটা যে আমাদের কাপড়গুলো নতুন করে ব্যবহার হচ্ছে, তাঁত শিল্পের মানে খুব বড় একটা যে ক্ষতি বা হুমকির মুখে পড়া সেটার থেকে মানে আমরা একটা মুক্তি পাবো। প্যাচওয়ার্কের এই কাজগুলো নিয়ে বিভিন্ন ধরনের হুডি কোটি কিন্তু আমরা বিভিন্ন শপে দেখতে পাই, বিভিন্ন ব্র্যান্ডও দেখতে পাই। বিশেষ করে আড়ংয়ে আমি এই ধরনের কোটি অনেক দেখেছি এবং অনলাইনেও বিভিন্ন পেজে দেখা যাচ্ছে এবং এটি কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমান সময়ে। আর আরেকটা বিষয় যে আমরা প্যাচগুলো করার ক্ষেত্রে অবশ্যই মানে জোড় সংখ্যাটাকে কাউন্ট করব। তাহলে কি রিপিট যখন করে মেলাতে যাব তখন বিষয়টা সুন্দর লাগে দেখতে, না হলে একটার পরে আবার দেখা যায় সেম কালারের কাপড়টা পরে যায়, তো তখন এটা দেখতে ভালো লাগে না। যে একই কালার কম্বিনেশনে যদি থাকে ওই পরপর পরে গেলে জিনিসটা দেখতে বাজে লাগে। প্রতিটা কাপড়ই কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু সেই একই মেজারমেন্টেই যাচ্ছি। এইভাবে মেজারমেন্ট ধরে কাজটা মানে খুব কম আমাদের দেশে যেটা হয় এলোমেলো হয়। তো আমি মূলত মনোযোগ দিয়েছি যে যদি আমাদেরকে বাহিরে এটার কাজ প্রমোট করতে হয় আমাদের তাঁতকে,
তাহলে প্যাচওয়ার্ক এটা খুব বড় একটা সম্ভাবনা আছে আমাদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাইরের যারা কাজ করেন তারা থিম বেজে কাজ করেন, যে ধরেন আপনার উইন্টার আসবে, তখন উইন্টারে কোন কালার কম্বিনেশন যাবে, তারপর সেখানে ধরেন আমরা যেমন বৈশাখে লাল সাদার টার্গেট করি, কিংবা একটা মাছের মোটিভ থাকবে বা কলসের মোটিভ থাকবে, সেটা আমরা ব্লক প্রিন্টে দেখি। তো প্যাচওয়ার্কের ক্ষেত্রেও সেই একই রকম, ধরেন আপনি যদি ওই একটা কলসের মোটিভ করবেন, তো সেটা প্যাচওয়ার্কের কাপড়ে কিভাবে আসবে? তো প্যাচওয়ার্কের কিন্তু সব কাজগুলো সাধারণত জ্যামিতিক হয়। তো সেটা ওই মোটিভ ধরে থিম বেজে যে কাজ, সেটা করতে হলে অবশ্যই আপনাকে মেজারমেন্ট ঠিক রাখতে হবে, তাছাড়া এটা সম্ভব না। মেজারমেন্ট ঠিক না হলে আপনি এটা কাজ করতে পারবেন না। তো আমরা ওই বাহিরের দেশে আসলে প্যাচওয়ার্কের কাজগুলোকে থিম বেজেই করা হয়, কিন্তু আমাদের দেশে সেটা হয় না। আমরা যা করছি জাস্ট এক প্যাটার্নে আমাদের ওই যে স্কোয়ার শেপ আছে, স্কোয়ার শেপে জাস্ট যা মন চাইলো, যেই মাপে মন চাইলো বসাই দিলাম, কাজ হয়ে গেল। কিন্তু এটা এইভাবে চলছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম থাকে, যে ওই নিয়মের মধ্যে দিয়ে যাবে সেই কাজটা টিকে থাকবে, না হলে আসলে কাজ টিকে থাকবে না। আমরা 4টা টুকরো এখানে পেয়ে গিয়েছি। এবং কাপড়গুলো কাটার পরে অবশ্যই সেটা আয়রন হবে, কারণ আয়রন না হলে কাপড় সমান হবে না, আপনার সুইং এর ক্ষেত্রেও সমস্যা হবে। আমরা 4টা টুকরো পেয়েছি, যদিও মাপ এলোমেলো আছে। সবগুলো এবার একই মাপ কিন্তু হয়ে গিয়েছে আমাদের। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা জাস্ট এটাকে একই মাপে কাপড়গুলো কেটে নিয়েছে। এখন সেই একই আগের প্রসেসে আমরা পিন আপ করবো আগে। তো পিন আপ করার আগে আমরা যেটা করব, এটার উপরে চলে যাবে এইটা, যেহেতু এর পাশে এটা রাখবো, আমরা কোনটা কিভাবে রাখবো ঠিক সেইভাবেই আমাদের পিন আপ হবে। এবং এটাকে পাইপলাইন বলে। এই লম্বা করে যেটা কাপড় কেটে আমরা যে জয়েন্টটা দেই, এটাকে বলে পাইপলাইন। যখন আমরা সেলাই করব তখন পিন একটা করে রিমুভ করব এবং সেলাই করব, তাহলে কি আমাদের মাপটা ঠিক থাকবে। কিন্তু যদি সবগুলো পিন করে দিই, দেখা যাবে সেলাই কম বেশি হবে। এই যে দেখেন এভাবে হবে। তো এরপরে যেটা, এটার সাথে এটা অ্যাটাচ হবে। সবসময় মাথায় আর শেষে পিন আপটা খুব জরুরি, কারণ হচ্ছে যেন কম বেশি না হয়। এখন যেটা হবে লাস্ট ওয়ান। এই পাশটা কিন্তু সোজাই রেখেছি, এটা উল্টিয়ে তারপরে কিন্তু আমরা পিন আপ করছি। আর কি কি কাজ আসলে বাকি আছে এখানে? মোটামুটি তো শেষের দিকে রয়েছে এবং আমাদের আসলে সময় শেষ। হ্যাঁ, আমাদের এইভাবে যখন পিন আপ করব, পিন আপ করার পর যেটা হচ্ছে, আমরা আসলে বাকি অংশটা আগামীকালের পর্বের জন্য রেখে দিচ্ছি, আমাদের সময় শেষ। দর্শক, দূরপাঠে আজকের মতো এখানেই শেষ করছে। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।